Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar. I've cleared my NEET in 2022 with all India rank 594 and a score of 685. আমরা চ্যাপ্টার নাম্বার 12 ইকোসিস্টেম সম্বন্ধে যে পড়বো। দেখো তোমরা জেনেছো যে বাস্তুতন্ত্র এটা আমরা কেন পড়ছি না? যদি এখানে কি রয়েছে, শুরু করছি বিভিন্ন মলিকিউলগুলি থেকে, সেগুলি থেকে সেল, সেল থেকে টিস্যু, কলাগুলি থেকে মেঝে তৈরি করা অঙ্গ, অঙ্গগুলি তৈরি করে অঙ্গতন্ত্র, সেখান থেকে একটা বডি বা একটা অর্গানিজম। তো এবার এই অর্গানিজম বা বিভিন্ন জীবেরা একসঙ্গে যখন একটা জায়গায় থাকে, কোনো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, নির্দিষ্ট বাসস্থানের মধ্যে, তখন যেটাকে আমরা বলি পপুলেশন। এবং পপুলেশন গুলি কমিউনিটি এবং আলটিমেটলি সবগুলিকে একসঙ্গে যত, তাই তো, যা কিছু অর্গানিজম এবং সেখানে উপস্থিত অন্যান্য বস্তুগুলিকে একসঙ্গে আমরা ইকোসিস্টেম করি। ওকে, এখানে ইকোসিস্টেমের মধ্যে আমরা মেনলি যদি ব্যাখ্যা করতে যাই, আমাদের কি ব্যাখ্যা করতে হবে শুধুমাত্র অর্গানিজম, শুধুমাত্র লিভিং নয়, সেখানে যত রকম নন লিভিং জিনিসগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে ব্যাখ্যা। এটা হচ্ছে বাস্তুতন্ত্র। আমরা জানবো এর গঠন, এর কাজ, এবং এর গঠন কাজের মধ্যে যখন ব্যাখ্যা করব তখন আমাদেরকে প্লান্টস সম্বন্ধে ব্যাখ্যা করতে হবে। প্লান্টস বা যে প্রডিউসার গুলি রয়েছে যারা খাবার তৈরি করে। দেখো, যে কোনো বাস্তুতন্ত্রের মধ্যে আমরা জানবো দু রকম জিনিস রয়েছে। কিছু হচ্ছে প্রডিউসার বা যারা খাদ্য উৎপাদন করে, আর কিছু হচ্ছে কনজিউমার যারা এইসব খাদ্যগুলিকে ব্যবহার করবে। তো উৎপাদনশীলতা, প্রডিউসার কোন হারে উৎপাদন করতে পারছে, উৎপাদনশীলতা। দেন বিয়োজন প্রক্রিয়া, এনার্জি ফ্লো, প্রবাহ, ইকোলজিক্যাল পিরামিড বা বাস্তুতান্ত্রিক পর্যায়, রাসায়নিক পিরামিড গুলি। ওকে, চলো। তো প্রথমে বুঝি হোয়াট ইজ ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র কি। বাস্তুতন্ত্র যদি ভালো করে দেখা যায়, বাস্তুতন্ত্র কিছুই নয় বরং এই যে নেচার পরিবেশ রয়েছে, পরিবেশের একটা কার্যকারী একক, ফাংশনাল ইউনিট বলতে পারো, যেখানে শুধুমাত্র জীবিত বস্তুরা না, এখানে কি রয়েছে, যেখানে দেখো জীবিত বস্তু, জীবসমূহের সঙ্গে সঙ্গে এরা একে অপরের সঙ্গে বিভিন্ন আন্তঃক্রিয়া করে একে অপরের সঙ্গে, এবং পারিপার্শ্বিক যে ভৌত পরিবেশটা রয়েছে, ফিজিক্যাল যে এনভায়রনমেন্ট, যেখানে টেম্পারেচার, যেখানে সানলাইট, সমস্ত জিনিসগুলি, তাই তো, এয়ার, ওয়াটার, এই পুরো পারিপার্শ্বিক ভৌত পরিবেশের সঙ্গেও যে এদের আন্তঃক্রিয়াটা, এই সমস্ত কিছু কারণ অন্তর্ভুক্ত হচ্ছে, সেগুলি হচ্ছে ইকোসিস্টেম। এটি ডেফিনেশন ইকোসিস্টেম। ওকে, নাও কামস ইকোসিস্টেমের সাইজ। এর সাইজ একটা ছোট পুকুর থেকে শুরু করে একটি বৃহৎ ফরেস্ট, বা একটা সমুদ্রের সাইজের হতে পারে। এবার কিছু কিছু বাস্তুতান্ত্রিকরা, আমাদের এই যে পৃথিবী রয়েছে, তারা এটিকে গ্লোবাল ইকোসিস্টেম বা সমস্ত রকম অর্গানিজমকে একসাথে গ্লোবাল ইকোসিস্টেম বা ভূ বাস্তুতন্ত্র বলে গণনা করে তারা। কিন্তু যেহেতু এই ভূ বাস্তুতন্ত্র বা পুরো পৃথিবীর একসঙ্গে বাস্তুতন্ত্রকে ব্যাখ্যা করা বা তার মধ্যে উপস্থিত সমস্ত জিনিসগুলিকে অধ্যয়ন করা খুবই কঠিন, তাই আমরা এগুলিকে দুভাগে ভাগ করেছি। এক হচ্ছে স্থলজ, আরেকটি হচ্ছে জলজ। অবশ্যই নামের মধ্যেই ক্লিয়ার, স্থলের মধ্যে যে বাস্তুতন্ত্র সেটা স্থলজ, জলের মধ্যে যে বাস্তুতন্ত্র উপস্থিত সেটা জলজ। ওকে, স্থলের মধ্যে কারা কারা আসে? স্থলের মধ্যে আসে ফরেস্ট, ওকে, জঙ্গল, তৃণভূমি, মরুভূমি, এগুলি। আর জলের উদাহরণ কি কি রয়েছে? পুকুর, হ্রদ, জলাভূমি, নদী, মোহনা, এই সমস্ত জিনিসগুলি। ওকে, অন্যদিকে শস্য ক্ষেত বা অ্যাকোয়ারিয়াম, এগুলো কি? এগুলো হচ্ছে মানুষের তৈরি করা ইকোসিস্টেম। কারণ আমরা কি করি, অ্যাকোয়ারিয়ামের মধ্যে জল সঞ্চয় করার পরে সেখানে আমরা বাইরে থেকে, নিজে থেকে ফিশ বা বিভিন্ন আগাছা এগুলো সব দিই, তাই তো। তাহলে এগুলো বাইরে থেকে আমরাই প্রোভাইড করছি, তাই এগুলো হচ্ছে ম্যান মেড। তাহলে ম্যান মেড ইকোসিস্টেম উদাহরণ কি হয়ে যাবে? ক্রপ ফিল্ড অ্যান্ড অ্যাকোয়ারিয়াম। ক্লিয়ার? আমরা প্রথমে ইকোসিস্টেমের গঠন সম্বন্ধে জানবো। গঠন সম্বন্ধে জানবো, সেখানে গঠনের সঙ্গে সঙ্গে আমাদের কি ব্যাখ্যা করতে হবে? আমাদের ইনপুট গুলোকে ব্যাখ্যা করতে হবে। ইনপুট কি কি রয়েছে ইকোসিস্টেমের মধ্যে? দুটি জিনিস, কিছু হচ্ছে যারা শক্তির ইনপুট দিচ্ছে, কিছু শক্তির আউটপুট দিচ্ছে, এখান থেকে শক্তি ব্যবহার করছে কিছু। তো ইনপুট গুলো কিসের ফর্মে আসতে পারে? ইনপুট গুলো সেখানে যে প্রডিউসার গুলি রয়েছে, তারা বিভিন্ন ভাবে খাদ্য উৎপাদন করতে পারে, তো সেখানে আমাদেরকে উৎপাদনশীলতা সম্বন্ধে ব্যাখ্যা করতে হয়। ওকে, আর
এই ফুডের এখানে ফুডসের মধ্যে এখানে ফুডসে বিভিন্ন ভাবে শক্তিগুলি স্থানান্তর হয়। শক্তিগুলি স্থানান্তরের বিভিন্ন মাধ্যম রয়েছে। এখানে ফুড চেন রয়েছে, ফুড নেট রয়েছে বা ফুড ওয়েব রয়েছে, দেন নিউট্রিয়েন্টের সাইকেল রয়েছে, পরিপোষক চক্রটি রয়েছে সেগুলি। আর আউটপুট কিভাবে হয়? আউটপুট বিভিন্ন ভাবে হতে পারে, এদের ডিগ্রেডেশন হয় বা বিভিন্ন ভাবে ক্ষয় হয়ে যাওয়া, বা আরো কিছু মাধ্যম যেগুলোর মাধ্যমে শক্তির ক্ষতি হচ্ছে, এটা ছিল। তো আমরা বিভিন্ন ধরনের রিলেশনশিপ গুলি, অর্থাৎ বিভিন্ন ধরনের পরিপোষক চক্র, খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল সম্বন্ধে, এবং সেগুলি জানার জন্য আমাদেরকে তাদের মধ্যে উপস্থিত শক্তির প্রবাহ এবং তাদের আন্তঃসম্পর্কগুলি সম্বন্ধে জানতে হবে। ঠিক আছে? চলো। তো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র গঠনটা সম্বন্ধে প্রপারলি ভাবে জানলো, তারপরে কাজ শুরু করবে। ওকে। এবার এর আগেও তোমরা অনেকভাবে দেখেছো যে পরিবেশে দু ধরনের উপাদান হয়, তাই তো? সেগুলি কি কি? সেগুলি হচ্ছে জীবজ এবং অজীবজ, বায়োটিক। জীবজ মানে যাদের মধ্যে জীবন রয়েছে, আর অজীবজ যাদের মধ্যে প্রাণ নেই বা জীবন নেই। এবার এতদিন অবধি আমরা ইন্ডিভিজুয়ালি পড়েছি, তো ইন্ডিভিজুয়ালি প্লান্ট সম্বন্ধে আমরা জেনেছি, ইন্ডিভিজুয়ালি আমরা উদ্ভিদ সম্বন্ধে জেনেছি, আমরা তেমনি ইন্ডিভিজুয়ালি প্রাণী সম্বন্ধে জেনেছি, ইন্ডিভিজুয়ালি আমরা লাইট, টেম্পারেচার, সানলাইট, এয়ার, ওয়াটার এই সম্বন্ধে আমাদের অলরেডি জানা রয়েছে, কোথায় কিভাবে সেগুলি ছড়িয়ে দিতে রয়েছে। কিন্তু এখানে এই চ্যাপ্টার আমরা মেনলি ফোকাস কিছু করছি, আমরা এই চ্যাপ্টার মেনলি ফোকাস করছি এই সমস্ত জীবজ এবং অজীবজ উপাদানগুলি নিজেদের মধ্যে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে বা নিজেদের মধ্যে এরা কিভাবে আন্তঃক্রিয়া করছে, রাইট? এবার বায়োটিক এবং অ্যাবায়োটিক জীবজ এবং অজীবজ উপাদানগুলি যখনই নিজেদের মধ্যে আন্তঃক্রিয়া সম্পন্ন করবে, তখনই কিছু ফিজিক্যাল স্ট্রাকচার, যেটা একটা ইকোসিস্টেমের বা একটা বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য হয়। প্রত্যেকটি ইকোসিস্টেমে আলাদা আলাদা একটা গঠন রয়েছে, মানে ভৌত গঠন যেটা, তো সেটা ডিপেন্ড করে যে ওরা কিভাবে নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করছে। ওকে। এবার সেখানে আরেকটা জিনিস বলা ক্লিয়ার হতে পারে যে আমরা যদি সেখানে উপস্থিত যে জীবত বস্তুগুলি রয়েছে সেখানে কি কি থাকে, বিভিন্ন অ্যানিমাল, প্লান্ট, আমরা সেগুলোকে সঠিকভাবে শনাক্ত করতে পারি, তাহলে সেই বিশেষ বাস্তুতন্ত্রের মধ্যে উপস্থিত কি কি প্রজাতি রয়েছে, তাই তো, সেটা প্রজাতিগত উপাদানগুলি ব্যাখ্যা করতে পারবো। এবার এখানেই এই যে বিভিন্ন প্রজাতিগুলি কিভাবে সজ্জিত রয়েছে, সেখানে আছে স্ট্রাটিফিকেশন। কি? এই বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তরে বিভিন্ন প্রজাতিগুলির উল্লম্ব বিস্তারকে আমরা বলি স্ট্রাটিফিকেশন। সব থেকে নিচে যদি তুমি দেখো সেখানে তৃণভূমি রয়েছে, তারপর ছোট ছোট আগাছা যুক্ত গুল্ম জাতীয় গাছগুলি, তারপর একটু বড় উদ্ভিদগুলি, তারপর হয়তো সেখানে অনেক বড় বড় উদ্ভিদ, এভাবে, তাই তো? যেটা স্ট্রাটিফিকেশন, এটা কিন্তু আমি পিরামিড ব্যাপার করলাম। স্ট্রাটিফিকেশন কি এরকম, তুমি একটা উদ্ভিদ যখন একটা জায়গায় যাও তৃণভূমিতে, তুমি দেখবে এরকম বৃক্ষজাতীয় একটা গাছ রয়েছে, তারপর কিছু ছোট 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 তৃণ, সরি, ছোট ছোট গাছ রয়েছে, তারপর কিছু আগাছার থেকে একটু বড় গাছ হয়েছে, দেন একদম ছোট ছোট কিছু তৃণ বা ঘাস রয়েছে। এই যে স্ট্র্যাটিফিকেশন দেখো বিভিন্ন লেয়ারে সজ্জিত, ঠিক আছে? এরকম একটা উলম্ব বিস্তার যখন একাধিক প্রজাতিগুলি বিভিন্ন প্রজাতি উলম্ব ভাবে বিস্তারিত হয়, তখন সেটাকে আমরা বলি স্ট্র্যাটিফিকেশন। উদাহরণ দিই, দেখো বনভূমিতে বৃক্ষরা সব থেকে উপরের অঞ্চলে নেয়, তো তারপরে আসে গুল্ম জাতীয়রা এবং সবার শেষে তৃণজাতীয়রা, ঠিক আছে? তো প্রথমে বলেছিলাম ইনপুটের মধ্যে আমরা প্রোডাক্টিভিটি সম্বন্ধে জানবো, তারপর সেখানে কিভাবে শক্তিগুলি স্থানান্তরিত হয় উইদিন দ্য বাস্তুতন্ত্র কিভাবে স্থানান্তরিত হয়, তার জন্য রয়েছে বিভিন্ন ধরনের শক্তি প্রবাহ মাধ্যমগুলি এবং নিউট্রিয়েন্ট সাইক্লিং বা পরিপোষক চক্র, এবং আলটিমেটলি আউটপুট হিসেবে সেখানে ডিকম্পোজিশন এবং এনার্জি লস। ওকে। তো চলো এই সমস্ত জিনিসগুলিকে এক এক করে আমরা বিবেচনা করে ভালোভাবে ব্যাখ্যা করি। এবার দেখো আরেকটা জিনিস আমি এখানে ব্যাখ্যা করতে চাই, তোমরা অনেক সময় জলজ বাস্তুতন্ত্র যে রয়েছে, জলজ বাস্তুতন্ত্রকে ভালোভাবে বোঝার জন্য আমরা সাধারণত উদাহরণ হিসেবে এখানে একটি পুকুরকে নিয়ে নেওয়া, ছোট্ট একটা পুকুর। কেন পুকুর নিচ্ছি? কারণ পুকুর হচ্ছে নিজেকে টিকিয়ে রাখার মতো, নিজে টিকিয়ে রাখতে পারে এরকম, টিকিয়ে রাখতে সক্ষম, এবং তার সঙ্গে সঙ্গে একটা খুবই সরল বাস্তুতন্ত্র। কিন্তু দেখো এর গঠন খুবই সরল বা এর মধ্যে উপস্থিত উপাদানগুলি সরল, কিন্তু এদের মধ্যে যে বিভিন্ন জীবজ এবং অজীবজ উপাদানগুলি রয়েছে তারা একে অপরের সঙ্গে খুবই কমপ্লেক্স, জটিল রকমের আন্তঃক্রিয়া করতে সক্ষম, তাই তো? পন্ডিচেরি দেখো পুকুর একটা অগভীর, বেশি গভীর নয়, একটা শ্যালো, তাই তো, খুব কম গভীর, অগভীর জলাশয়, যার মধ্যে উপরে উপস্থিত সমস্ত রকমের কম্পোনেন্ট গুলি রয়েছে। প্রোডাক্টিভিটি, হ্যাঁ এখানে প্রোডাক্টিভিটির জন্য বিভিন্ন ধরনের আগাছা রয়েছে। ডিকম্পোজিশন, হ্যাঁ ডিকম্পোজিশন হয় জলের মধ্যে। এনার্জি ফ্লো হচ্ছে, নিউট্রিয়েন্ট সাইক্লিংও হয়।
ওকে, সমস্ত কম্পোনেন্ট গুলি, কোর বেসিক এই চারটে বেসিক কম্পোনেন্ট বলছো তোমরা, এই চারটি বেসিক কম্পোনেন্ট বা চারটি মৌলিক উপাদানই এই ভালোভাবে অ্যাবায়োটিক কম্পোনেন্ট বা অজীবজ উপাদান কি কি রয়েছে, যেমন আমরা আগেও বলেছি অজীবজ উপাদান প্রধানত রয়েছে এখানে বিভিন্ন। অজীবজ বলতে দু ধরনের আছে, জৈব এবং অজৈব দুটি। এবার পুকুরের একদম তলদেশে দিয়ে দেখো, সেখানে কি রয়েছে, সেখানে রয়েছে প্রচুর পরিমাণে মৃত্তিকা। তো পুকুর একদম নিচে প্রচুর মাটি থাকে, যদি তোমার পুকুরের নিচে নেমেছো তো পুকুরের উপরের দিকে জল থাকে, তাহলে একদম নিচের দিকে মাটি থাকে, তাই তো মৃত্তিকা থাকে। আর তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অর্গানিক ইনঅর্গানিক সাবস্টেন্স প্রভৃতি। এবার সূর্য থেকে শক্তি আসে, সূর্য থেকে শক্তি আসছে, দেন টেম্পারেচার চেঞ্জ হতে থাকে। তো টেম্পারেচার হচ্ছে দিনের বেলা ধীরে ধীরে পিকে পৌঁছায়, তারপর আবার রাত্রেবেলা ঠান্ডা দিকে যায়। তো টেম্পারেচারের একটা সাইকেল রয়েছে, ঠিক আছে? বেশি তাপমাত্রা থাকে, কম তাপমাত্রা, তাপমাত্রার পুরো চক্র চলতে থাকে, দিবা দৈর্ঘ্য এবং আরো কিছু জলবায়ু জনিত, ঠিক আছে, বা অন্যান্য জলবায়ু ঘটিত অবস্থা সমগ্র পুকুরের মধ্যে যে সমস্ত ক্রিয়াশীলতাগুলি রয়েছে সেগুলিকে রেগুলেট করে। কিভাবে? তুমি ভাবো না, যত বেশি টেম্পারেচার হবে, তত বেশি তাপমাত্রা হলে এনজাইম গুলি তত বেশি অ্যাক্টিভ হবে, তাহলে বিয়োজন তত সহজে সম্ভব হবে। আবার যদি দেখো তুমি, ডে লেন্থ যত বেশি হবে, আর তাপমাত্রা সূর্যে যতক্ষণ সূর্য বেশি সময় ধরে থাকবে, তত বেশি পরিমাণে প্রোডাক্টিভিটি হবে। তো বিভিন্নভাবে জলবায়ু ঘটিত জিনিসগুলি এর মধ্যে উপস্থিত আন্তঃক্রিয়াগুলিকে প্রভাবিত করে। ওকে, তো এর মধ্যে অটোট্রফিক কম্পোনেন্ট গুলি কি রয়েছে, কারা কারা নিজেদের জন্য খাদ্য তৈরি করতে পারে? তো সেখানে রয়েছে ফাইটোপ্ল্যাঙ্কটন, ওকে, কিছু শৈবাল, আবার কিছু ডুবে থাকা বা অল্প পরিমাণে ডুবে, আর সম্পূর্ণরূপে নিমজ্জিত বা কিছু পরিমাণে ভাসমান, বা বলতে পারো যেগুলিকে একদম কোনার দিকে পাওয়া যায়, কিনারার দিকে পাওয়া যায়, এরকম কিছু রয়েছে। ঠিক আছে, এরকম কিছু উদ্ভিদ রয়েছে। আর কনজিউমার বলতে কারা বলেছে না, দু দু রকমের রয়েছে। এক হচ্ছে প্রডিউসার, যারা খাবার তৈরি করছে, আর হচ্ছে কনজিউমার। কনজিউমার কারা? কনজিউমার বলতে এখানে প্রধানত রয়েছে কনজিউমার বা খাদক কারা, কারা খায় প্রধানত, সেটা হচ্ছে জু প্লাঙ্কটন। জু মানে অ্যানিমালের মতো, এটা নিজেরা খাবার তৈরি করতে হয়, এটা হয়তো ব্লাড খাবার নেবে। আর বিভিন্ন ধরনের স্বাধীনভাবে সাঁতার করে বা তলদেশের মধ্যে বসবাসকারী বিভিন্ন জীবগুলি। ডিকম্পোজার ও বিয়োজক কারা কারা রয়েছে? বিয়োজক রূপে এখানে থাকে ছত্রাক, ব্যাকটেরিয়া, ফ্লাজেলা যুক্ত বিভিন্ন ধরনের ফ্লাজেলা যুক্ত পোকাগুলি, যেগুলি কোথায় থাকে, একদম তলদেশে থাকে। আর এই যে পুরো সিস্টেমটা বা এই যে পুরো তন্ত্রটা বললাম, এই তন্ত্রে তুমি যদি দেখো, এখানে কিন্তু বাস্তুতন্ত্রে এবং সমগ্র জীবমণ্ডলের মধ্যে যে সমস্ত ক্রিয়াগুলি হয় সেগুলি সম্পন্ন হয়। অর্থাৎ স্বভোজী দ্বারা, এখানে দেখো প্রডিউসার গুলি রয়েছে। প্রডিউসার গুলো কি করে? প্রডিউসার গুলো অজীবত বস্তুগুলিকে জীবত বস্তু পরিণত করে। কিভাবে? রেডিয়েন্ট এনার্জি বা শক্তি ব্যবহার করে, যে সমস্ত বিকিরিত শক্তিগুলি রয়েছে সেগুলিকে ব্যবহার করে। এবার রেডিয়েন্ট এনার্জি এইটার হতে পারে কেমিক্যাল বা রাসায়নিক, বা হতে পারে সূর্য থেকে আসে, তাহলে এটা সৌরশক্তি। ঠিক আছে, আর এই অটোট্রফ গুলিকে কারা খায়? খাদক গুলি বা হেটারোট্রফ গুলি। স্বভোজীদেরকে পরভোজীরা খেয়ে ফেলে। তারপর সেখানে হয় বিয়োজন, এবং বিয়োজনের প্রভাবে সেখানে মিনারেলাইজেশন বা একটি বিশেষ পদ্ধতি, যেটাকে আমরা বলি খনিজী ভবন। হোয়াট খনিজী ভবন? খনিজী ভবন হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে যে ইনঅর্গানিক গুলি বা যে মিনারেল গুলি স্বভোজীরা খাদ্য তৈরি করার সময় ব্যবহার করেছিল, সেগুলিকে আবার ফিরিয়ে দাও। তো তুমি দেখো, এই পুরো প্রক্রিয়া তুমি যদি দেখো, প্রথমে প্রোডাকশন, দেন এটাকে কনজিউম করা, দেন ডিকম্পোজিশন, মিনারেলাইজেশন, পুরো প্রক্রিয়া কিন্তু শক্তি ইউনি ডিরেকশনাল ফ্লো হয়। এনার্জি সবসময় কি হচ্ছে? ইউনি ডাইরেকশনাল মুভমেন্ট, বা একটা নির্দিষ্ট দিকে শুধুমাত্র শক্তির একমুখী প্রবাহ হয়। এখানে কোন দিকে? হায়ার ট্রফিক লেভেলের দিকে, নিচের থেকে উপরে উচ্চতর ট্রফিক স্তরে ধীরে ধীরে শক্তির ইউনি ডাইরেকশনাল ফ্লো থাকে। এবং আর কিছু শক্তি হয়তো তাপ শক্তির রূপে ক্ষতি হয়। এবং কতটা পরিমাণ কিভাবে হয় সেটা আমরা ব্যাখ্যা করবো এনার্জি ফ্লোতে। ঠিক আছে, চলো। তো প্রথম যে চারটে কম্পোনেন্ট বলেছিলাম, বেসিক কম্পোনেন্ট, তো সেই কম্পোনেন্ট গুলো জানি। তো প্রথম কম্পোনেন্ট যেটা আসে ইনপুটের মধ্যে, সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি। ওকে, তো প্রধান ইনপুট হিসেবে যে কোনো বাস্তুতন্ত্রের প্রধান ইনপুট হচ্ছে সোলার এনার্জি বা সৌর শক্তি। কারণ সেটা একদম কনস্ট্যান্ট, রাইট? সবসময় তুমি যে কোনো পরিবেশে যে কোনো বাস্তুতন্ত্রে যাও, সূর্য সেখানে কনস্ট্যান্টলি উপস্থিত রয়েছে। এবার দু ধরনের প্রোডাকশন আসে, এক হচ্ছে প্রাইমারি প্রোডাকশন, আর হচ্ছে সেকেন্ডারি প্রোডাকশন। আমি কেন দুটিকে আলাদাভাবে ব্যাখ্যা করছি, দেখো। প্রাইমারি প্রোডাকশন হচ্ছে যে উৎপাদনটা, মানে উৎপাদন বলতে আমরা কি বুঝি? উৎপাদন বলতে বিভিন্ন জৈব বস্তুগুলি উৎপাদিত হয়, আমরা জানি অজৈব বস্তুগুলি থেকে জৈব বস্তুর উৎপাদন হয়, রাইট? তো প্রধানত বিভিন্ন জৈব বস্তু কোনো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট এরিয়ার মধ্যে
যত পরিমাণ বায়োমাস বা জীবজ বস্তু উৎপাদন হয় এই নির্দিষ্ট সময়ের মধ্যে, সেটাকে আমরা কিসের মাধ্যমে, ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণের মাধ্যমে, সেটাকে আমরা বলি প্রাথমিক উৎপাদন। ওকে, তাহলে জৈব বস্তুর ওজন হিসেবে আমরা দেখবো, তাই তো উৎপাদন যখন দেখতে হবে তাহলে তখন কি হবে, সেগুলিকে হয় এইবার তুমি এদের যে ওয়েট বা ওজনের রুমে, যেমন গ্রাম পার মিটার স্কোয়ার, কারণ আমরা একটা নির্দিষ্ট এরিয়া ডিফাইন করেছি, তো গ্রাম পার মিটার স্কোয়ার অথবা কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার এভাবে দেখে ডিফাইন। এবার রেটটা কি, কোন হারে, তাই তো হার কখন আসবে, যখন আমি সময়ের রেসপেক্টে বলবো যে হ্যাঁ 10 দিনে এতটা হয়েছিল, তাহলে একদিনের কতটা হবে। সেখানে আমরা ইয়ে এক দিনের হিসেবে নয়, বছরের হিসেবে সাধারণত করি। 5 বছরে সাপোজ এত কিলো ক্যালোরি হলো, তাহলে 1 বছর কত হবে, কিলো ক্যালোরি বাই 5। তো তো লাইক দ্যাট পার ইয়ারে আমরা এটাকে রেসপন্স করি। যখন এটাকে আমি রেটে কনভার্ট করবো তখন প্রোডাকশনটা কিসে পরিণত হয়ে যাবে, প্রোডাকশন পরিণত হয়ে যাবে প্রোডাক্টিভিটিতে। তাহলে প্রাইমারি প্রোডাক্টিভিটি কি বোঝা গেছে, নির্দিষ্ট টাইমের মধ্যে, নির্দিষ্ট ডিফাইন একটা টাইমের মধ্যে, একটা ডিফাইন্ড এরিয়া বা একটা স্পেসিফিক ইউনিট এরিয়ার মধ্যে, ইউনিট টাইমে যে পরিমাণ বায়োমাস বা জীবজ বস্তুগুলি, অর্গানিক ম্যাটারগুলি প্রডিউস হয় কিসের মাধ্যমে, সালোক সংশ্লেষের মাধ্যমে। ওকে, এবার আমরা প্রাইমারি প্রোডাক্টিভিটিকে প্রধান, নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি আর গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি, হোয়াট ডু ইউ মিন বাই বোথ অফ দিস? তুমি গ্রস বলতে কি বোঝো, নেট বলতে কি বোঝো? আমি আগে গ্রসটা রাখতে পারছি, তারপরে net। দেখো গ্রস বলতে আমরা সবসময় কি বুঝি, গ্রস বলতে আমরা বুঝি যে মোট, টোটাল যতটা, এই তো মোট মাঠ যতটা রয়েছে, তাহলে এটা হচ্ছে মোট প্রাথমিক উৎপাদনশীলতা। আর নেট বলতে আমরা কি বুঝি, নেট বলতে আমরা বুঝি যে প্রকৃত পরিমাণে কতটা, তো প্রকৃত প্রাথমিক উৎপাদনশীলতা কোনটি। তো জিপিপি এবং এনপিপি, একটা হচ্ছে মোট কতটা আর একটা হচ্ছে প্রকৃত পরিমাণে কতটা। তো যেটা মোট অর্থাৎ পুরো সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে মোট যতটা পরিমাণ বায়োমাস বা জৈব বস্তু উৎপাদিত হয়েছে কোনো একটা নির্দিষ্ট একক ক্ষেত্রফলের মধ্যে, একক সময়ের মধ্যে, সেটা হচ্ছে গ্রসের আন্ডারে আসবে। আর নেটের আন্ডারে কি আসবে, নেটের আন্ডারে হচ্ছে, দেখো যে পরিমাণ উৎপন্ন হলো তার মধ্যে কিছু পরিমাণ তো উদ্ভিদ নিজেই ব্যবহার করবে, রাইট? তুমি সাপোজ এটা ইমেজিন করো, এখান থেকে কিছু এনার্জি প্রডিউস হলো, সাপোজ কিছু একটা কিলো ক্যালোরি প্রডিউস হলো, তার মধ্যে কিছু পরিমাণ সে নিজেই ব্যবহার করবে। কিন্তু যে পরিমাণ পরবর্তী ট্রফিক স্তরের জন্য বা কনজিউমারদের জন্য, খাদকদের জন্য যতটা পরিমাণ শক্তি অ্যাভেলেবেল, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলছি এনপি। তাহলে দেখো জিপিপি হচ্ছে টোটাল, জিপিপি থেকে রেসপিরেটরি কোষন যদি বাদ দিই, বা যে পরিমাণ শাসনকালের জন্য শাসনকালী ক্ষতি যদি বাদ দিই, তাহলে যেটা বাকি যে পরিমাণ শক্তি থাকবে সেটা পুরোপুরি কনজিউমারদের জন্য অ্যাভেলেবেল বা খাদকদের জন্য উপস্থিত, তাহলে সেটা হচ্ছে নেট প্ল্যান। এটা ক্লিয়ার? এখানে দেখে নিই, তো সেম সেম জিনিসটা ডিফাইন করা হচ্ছে। দেখো গ্রস বলতে হচ্ছে টোটাল যে পরিমাণ উৎপন্ন হয় তার মধ্যে কিছু পরিমাণ হচ্ছে রেসপিরেশনের প্রভাবে বা শ্বসনের মাধ্যমে নষ্ট হয়ে যায়, আর বাকি যে পরিমাণ শুধুমাত্র কনজিউমারের জন্য অ্যাভেলেবেল থাকে সেটাকে আমরা বলি এনপিভি। গ্রস হচ্ছে যে পরিমাণে তৈরি হয় জৈব বস্তু ফটোসিনথেসিস ও সালোকসংশ্লেষের মাধ্যমে, তার কিছু একটা পরিমাণ শ্বসনের মাধ্যমে ক্ষতি হয়ে যায়, বাকি যেটা বলে থাকে সেটা হচ্ছে এনপিপি। তো এনপিপি হচ্ছে অ্যাভেলেবেল বায়োমাস ফর কনজাম্পশন। বললাম না যে খাদকগুলি যেগুলো রয়েছে বা পরভোজী যারা রয়েছে, পরভোজীর মধ্যে দুই রকমের আসবে, তৃণভোজীও আসবে আবার বীজকলাও আসবে। উভয়ের ক্ষেত্রেই উভয়ের গ্রহণের জন্য যে পরিমাণ জৈব বস্তু উপস্থিত সেটা হচ্ছে এনপিপি। এবার হোয়াট ইজ সেকেন্ডারি প্রোডাক্টিভিটি? প্রাইমারি প্রোডাক্টিভিটি তো বুঝে গেলাম, প্রাইমারি প্রোডাক্টিভিটি যেটা সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষের মাধ্যমে যেটা তৈরি করে, তাই তো? কিন্তু গৌণ উৎপাদনশীলতা বা সেকেন্ডারি, প্রাথমিকটা তো বুঝে গেলাম, হোয়াট ইজ সেকেন্ডারি? দেখো সেকেন্ডারি হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি কি, সেকেন্ডারি হচ্ছে রেট অফ ফর্মেশন অফ নিউ অর্গানিক ম্যাটার। এবার বিভিন্ন যে কনজিউমার গুলি রয়েছে, যেমন হার্বিভোর বলো বা বিভিন্ন ডিকম্পোজার গুলি বলো, এরাও তো কিছু না কিছু অর্গানিক ম্যাটার তৈরি করে। এরা যখন নিজেদের মেটাবলিজম সম্পন্ন করে ক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে কিছু না কিছু জৈব বস্তু কিন্তু এরাও তৈরি করে। তো এই যে জৈব বস্তুগুলি এগুলিও তো অ্যাড হচ্ছে ইকোসিস্টেমের মধ্যে, রাইট? তো এই যে নতুন পরিমাণে কোনো যদি জৈব বস্তু কোনো কনজিউমার বা কোনো হেটারোট্রফি তৈরি করে, তাহলে সেটিকে তো আমরা আর প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতার মতো অন্তর্গত করে প্রাথমিকের মতো করতে পারবো না, কারণ সেটা তো কোনো রকম বিকিরিত শক্তি দিয়ে তৈরি হয় না, তাই তো? তো সেটা হয়েছে প্রডিউসার দিয়ে হয়নি, সেটা হচ্ছে কনজিউমার দিয়ে। কনজিউমার যখন কিছু প্রডিউস করে সেটা কার অন্তর্ভুক্ত,
সেটা আসবে গৌণ উৎপাদনশীলতা। Clear? এবার প্রকৃত প্রাথমিক উৎপাদনশীলতা বলতে আমরা আমরা এখানে প্রাথমিক উৎপাদনশীলতা কিছু কথা নির্ধারণ করেছিলাম। যে কোনো জায়গায় উপস্থিত প্রাথমিক উৎপাদনশীলতা নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী যে উদ্ভিদ প্রজাতিগুলি রয়েছে তাদের উপর নির্ভর করে। আবার নির্ভর করে সেখানে উপস্থিত পরিপোষকগুলি যেগুলি রয়েছে সেগুলির উপর, এবং উদ্ভিদের সালোক সংশ্লেষের ক্ষমতা বা সালোক সংশ্লেষের হারের উপর। তাই বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে এটার পরিমাণ, ঠিক আছে? তাই ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে এর পরিমাণ বদলাতে থাকে বা পরিবর্তিত হতে থাকে। যেমন তুমি যদি পুরো বায়োস্ফিয়ারটা নিয়ে নাও, যেটাকে গ্লোবাল বায়োস্ফিয়ার বলেছিল, তাই তো, ভূ বাস্তুতন্ত্র। তো পুরো বাস্তুতন্ত্রের উৎপাদনশীলতা কত জানো? বার্ষিক প্রাথমিক উৎপাদনশীলতা কত? অ্যানুয়াল এনপিপি, সেটা হচ্ছে 170 বিলিয়ন টন। এটা শুষ্ক ওজন। শুষ্ক ওজন কেন? কারণ আমরা এর মধ্যে উপস্থিত জলগুলিকে ধরি না। জল তো ড্রাই হয়ে যেতে পারে, তাই যেটা ড্রাই ওয়েট, এটাই হচ্ছে আমার প্রকৃত উৎপাদন। তো বার্ষিক প্রাথমিক উৎপাদনশীলতা কত বললাম? পুরো হোল স্পেস সেটাতে 170, যার মধ্যে 70%, দেখো টোটাল 170 এর মধ্যে 55 হচ্ছে ওশিয়ান থেকে আসে বা অ্যাকোয়াটিক বায়োসিস্টেম থেকে। বাকি 115 এটা কোথেকে আসছে? এটা আসছে সারফেস থেকে। এটা কোথেকে আসছে? এটা আসছে স্থলজল। এবার তুমি যদি দেখো, কিন্তু স্থলের মধ্যে পৃথিবীর কত, পৃথিবীর 2/3 অংশ কিন্তু, 2/3 সারফেস কিন্তু এরা অ্যাকোয়াস বা ওশিয়ান গুলি, সমুদ্রগুলি ধরে রেখেছে। 70% এরিয়া থাকা সত্ত্বেও কিন্তু এরা শুধুমাত্র 55 বিলিয়ন টন উৎপন্ন করে। অন্যদিকে স্থলের মধ্যে আরো ভালো অনুকূল পরিবেশ থাকার জন্য, তাহলে উৎপাদনের জন্য ভালো পরিবেশ থাকার কারণে এটা 115 বিলিয়ন টন অব্দি জৈব বস্তু উৎপাদন করতে পারে। ঠিক আছে? এবার আসি বিয়োজন সম্বন্ধে জানতে। ঠিক আছে? তো দেখো, আমরা প্রাথমিক উৎপাদনশীলতা বুঝে গেলাম। আমি বলেছিলাম 4টে কম্পোনেন্ট, টোটাল ইকোসিস্টেমে 4টে কম্পোনেন্ট ছিল। সেগুলি হচ্ছে প্রোডাক্টিভিটি, দেন আসে ডিকম্পোজিশন, দেন আসে এনার্জি ফ্লো এবং নিউট্রিয়েন্ট সাইকেল। ওকে, এবার তার নেক্সট পয়েন্টে আমরা আসছি, সেটা হচ্ছে ডিকম্পোজিশন। তবে একটা ছিল ইনপুট, একটা হচ্ছে আউটপুট। ওকে, ইনপুটের মধ্যে কি ছিল? প্রধানত প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা। আর আউটপুটের মধ্যে কি রয়েছে? ডিগ্রেডেশন। এখানে আমরা বলবো যেটা, সেটা হচ্ছে বিয়োজন বা ডিকম্পোজিশন। দেখো, ডিকম্পোজিশন ভালো বোঝার চেষ্টা করি। ডিকম্পোজিশন কি? তোমাদের মধ্যে অনেকে হয়তো শুনেছো যে কেঁচো হচ্ছে ফার্মারের ফ্রেন্ড বা কৃষকের বন্ধু আমরা বলি। কেন? কারণ এটি মাটিতে উপস্থিত যে সমস্ত জৈব বস্তুগুলি রয়েছে সেগুলিকে বিয়োজিত করে শক্তি প্রদান করে এখানে উপস্থিত শস্যগুলিকে, তাই তো? তাই কি করে এটি? বিভিন্ন ধরনের যে জটিল জৈব যৌগগুলি রয়েছে সেগুলিকে খুব সহজেই ভেঙে ভেঙে এটি সরল, সহজ সরল অজৈব যৌগে পরিণত করে দেয়। এবং তার সঙ্গে সঙ্গে মাটিগুলিকে আরো লুজনিং এ সাহায্য করে বা মাটির একে অপরের থেকে আলাদা আলগা করে দেয়, মানে সহজেই জল প্রবেশ করতে পারে, সহজেই সূর্যালোক প্রবেশ করতে পারে। তো উর্বরশীলতা বেড়ে যায় মাটির। ওকে, তো সেরকম ভাবে বিভিন্ন ডিকম্পোজার বা বিয়োজক যেগুলি রয়েছে, সেই বিয়োজক গুলিও জৈব বস্তুগুলিকে ভেঙে কার্বন ডাই অক্সাইড, জল এবং পরিপোষকের মধ্যে পরিণত করে। এই প্রক্রিয়াটিকে আমরা বলি বিয়োজন। এবার বিভিন্ন ধরনের মৃত বস্তুগুলি, মৃত উদ্ভিদের দেহাবশেষ, পাতা, ছাল, তাই তো, বা বাকল যেটাকে বলি, ফুল, বা এছাড়াও মল সহ মল আবাস, সমস্ত অনেক যে মৃত বস্তুর যে সমস্ত অংশগুলি রয়েছে সেগুলিকে আমরা কার অন্তর্ভুক্ত করি? সেগুলিকে বলি ডেট্রিটাস। এখানে রয়েছে ডেট্রিটাস। এদের মধ্যে ডিকম্পোজার গুলি অ্যাক্ট করে ডিকম্পোজিশন করে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার এবং বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট গুলি তৈরি করে। ডিকম্পোজিশন প্রধানত 3টে প্রসেস থাকে। সেগুলি কি কি? সেগুলি হচ্ছে ফ্রাগমেন্টেশন বা খণ্ডীভবন, তারপর আসে লিচিং প্রক্রিয়া, লিচিং, ক্যাটাবলিজম বা অপচিতি বিক্রিয়া, অপচিতি, হিউমিফিকেশন বা যে প্রক্রিয়ার মাধ্যমে হিউমাস উৎপন্ন হয়। রুম দেখে আসেন, বাইরে থেকে খাইয়ে। কি কি বললাম? খণ্ডীভবন প্রক্রিয়া, লিচিং প্রক্রিয়া, অপচিতি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে হিউমাস উৎপন্ন হয় বা হিউমিফিকেশন, এবং তার সঙ্গে মিনারেলাইজেশন বা যে প্রক্রিয়ার মাধ্যমে খনিজে পরিণত হয় আলটিমেটলি, সেটা হচ্ছে খনিজ লবণ। ওকে, এবার তাহলে এক এক করে প্রত্যেকটা
প্রসেস গুলিকে আমরা বোঝার চেষ্টা করি। খণ্ডীভবন কি হয়, তারপর লিচিং প্রক্রিয়া কি হচ্ছে, তারপর অপচিতির মাধ্যমে কিভাবে সেগুলোকে ভেঙে ভেঙে ছোট ছোট ক্ষুদ্র অংশ করছি, এবং সেখান থেকে আলটিমেটলি হিউমাস উৎপন্ন করে এবং মিনারেলাইজেশন বা মিনারেল। ঠিক আছে, চল যদি প্রথমটা ব্যাখ্যা করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ডেট্রিভোর গুলি রয়েছে। ডেট্রিভোর কারা? ডেট্রিভোর বা এটাকে বলা হয় মৃত ভোজী। কারণ এটা ডেট্রিটাসের উপর ডেট্রিটাস ফিড করে এরা, ডেট্রিটাস খায় বলে এটাকে আমরা বলি মৃতভোজী। তো প্রধানত মৃতভোজী হিসেবে আমরা কেঁচোকে ধরি, তা আরো অনেক মৃতভোজী রয়েছে। এই ডেট্রিভোর গুলি বা কর্কট যারা ভাঙে, তারা কি করে ডেট্রিটাস গুলিকে বা কর্কটগুলি রয়েছে, কর্কটকে বা ডেট্রিটাসকে বাংলায় কর্কট বলে, ঠিক আছে? ডেট্রিটাস গুলিকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করে। আর এই প্রক্রিয়াটিকে আমরা কি বলি? এই প্রক্রিয়াটিকে আমরা বলি খনিজীকরণ। তার সঙ্গে কি প্রক্রিয়া রয়েছে? লিচিং প্রক্রিয়া। লিচিং প্রক্রিয়া কি হয়? এবার প্রথমে ছোট 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 অংশ ভাগ হয়ে গেল। তারপর এর মধ্যে যেগুলি ওয়াটার সলিউবল, এগুলির মধ্যে যেগুলি জলে দ্রবীভূত হয়, জলের দ্রব্য, সেই জলের দ্রব্য বস্তুগুলি সহজেই নিচের দিকে নেমে গিয়ে নিচের দিকে একদম স্তরে চলে আসে। আর যে অপ্রাপ্য লবণগুলো, এটা কি হয়? একদম নিচের দিকে চলে যায়। তো নিচের দিকে চলে গেলে সহজে এদেরকে আমরা পাবো না, সহজে পাওয়াই যাবে না, তাহলে এরা অপ্রাপ্য লবণ রূপে বা আনএভেলেবল সল্ট রূপে এরা অদক্ষিপ্ত হয়। আর অন্যদিকে যে ছত্রাক বা ব্যাকটেরিয়া গুলি রয়েছে, ছত্রাক বা ব্যাকটেরিয়া গুলি তারপর এই যে উপরের দিকে উপস্থিত যেগুলি সলিউবল হয়নি, ইনসলিউবল অদ্রবীভূত যে অংশগুলি ছিল, সেই অদ্রবীভূত অজৈব বস্তুগুলিকে এবার এরা কি করে, ব্যাকটেরিয়ার মধ্যে উপস্থিত উৎসেচক গুলির মাধ্যমে ছোট ছোট আরো সহজ সরাসরি, যেমন তুমি সাপোজ মনে করো এর মধ্যে কার্বোহাইড্রেট থাকে, সিক্স কনভার্ট করে কার্বন ডাই অক্সাইড H2O কনভার্ট করে, সেখান থেকে কার্বন হাইড্রোজেন অক্সিজেন কনভার্ট। এই ছোট ছোট এভাবে কি করা আলটিমেটলি অজৈব বস্তুতে পরিণত করে দেয়। এই প্রক্রিয়াটাকে আমরা বলি ক্যাটাবলিজম। ঠিক আছে, প্রথমে আসছে খন্ডীভবন, তারপরে হয়ে গেল লিচিং, তারপরে সেখানে এনজাইম অ্যাড করে ইনঅর্গানিক সাবস্টেন্স কনভার্ট করে যাচ্ছে ক্যাটাবলিজম। এবার এখানে একটা জিনিস মনে রাখবে, এটা এরকম না যে একের পর একবার, সাধারণত তিনটে প্রসেস, আমি এতক্ষণ তিনটে প্রসেস কথা বললাম, খন্ডীভবন, অপচিতি, লিচিং, তিনটে প্রসেস সাধারণত রেপ্লিকার বা কর্কটগুলির উপর সাইমালটেনিয়াসলি হয়, একই সঙ্গে চলতে থাকে। যখন একই সঙ্গে এই প্রক্রিয়াগুলি চলতে থাকে, তখন সেখানে কি হয়, হিউমিফিকেশন বা হিউমাস ফর্মেশন বা হিউমাস, তখন সেখানে হিউমাস উৎপাদন হয় এবং তার সঙ্গে খনিজ ভবন মানে বিভিন্ন ধরনের খনিজ করে রাখা হয়। হিউমিফিকেশন কি? হিউমিফিকেশন হচ্ছে হিউমাস তৈরি করা হচ্ছে। হিউমাস কি? হিউমাস হচ্ছে এক ধরনের কালো, মানে একদম গাঢ় বর্ণের, ঠিক আছে, গাঢ় বর্ণের অনিয়তাকার আকারের বস্তু, যেটি বিভিন্ন ধরনের জীবাণুর ক্রিয়ার বিরুদ্ধে খুবই উচ্চ প্রতিরোধী, এবং এরা খুব অত্যন্ত ধীর গতিতে এদের বিয়োজন ঘটিত হয়। তাদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি হিউমাস। ওকে, এবারে হিউমাস গুলি তৈরি হয়ে গেল। হিউমাস গুলি পরবর্তী আবার ছোট ছোট বিভিন্ন জীবাণু রয়েছে, জীবাণুগুলি এক করে এবং এদের মধ্যে থেকে উপস্থিত যে সমস্ত নিউট্রিয়েন্ট গুলো আছে, সেই ইনঅর্গানিক নিউট্রিয়েন্ট গুলি বা অজৈব পোষক গুলিকে বের করে দেওয়া হয়। সেই প্রক্রিয়াটিকে আমরা বলি খনিজ ব্যবহার করি। যে প্রক্রিয়ার মাধ্যমে মিনারেল গুলি আলাদা হয়ে গেল, সেই প্রক্রিয়াটিকে আমরা কি বলি? মিনারেলাইজেশন বা খনন। ওকে, এবার এই যে এত কঠিন একটা প্রক্রিয়ার কথা বললাম আমি, ডিকম্পোজিশন, এই প্রক্রিয়াটি প্রচুর পরিমাণে এর মধ্যে বিভিন্ন ধরনের যে জীবাণুগুলি রয়েছে তাদের উৎসেচক গুলি ব্যবহৃত হয়। তাহলে এই উৎসেচক গুলি কি করে? এই উৎসেচক গুলি অক্সিজেন ব্যবহার করে, অক্সিজেন ছাড়া এরা এদের ডিকম্পোজিশন করতে চলতে পারবে না। তাই এই যে বিয়োজনের পুরো প্রক্রিয়াটি, এটা বিভিন্ন নির্দিষ্ট জলবায়ু ঘটিত অবস্থায়, জলবায়ু ঘটিত বিভিন্ন জিনিসগুলির উপর নির্ভর করে। তাছাড়া নির্ভর করে যে ডেট্রিটাসটার রাসায়নিক উপাদান কি, মানে যত কঠিন হবে, সাপোজ যদি মনে করো লিগনিন যুক্ত বা কাইনিন যুক্ত যদি কিছু থাকে, তাহলে সেগুলিকে সহজে বিয়োজন করা যাবে না, তাহলে তাদের ক্ষেত্রে বিচারটা খুব ধীরে ধীরে হবে। অন্যদিকে কার্বোহাইড্রেট যুক্ত যদি হয়, তাহলে সেগুলি সহজেই হয়ে যাবে, তাই তো, কথা সলিউবল গুলি। এরকম টেম্পারেচার, তাই তো, তাপমাত্রা, দেন মাটির আর্দ্রতা, এগুলি জিনিসগুলো হচ্ছে জলবায়ু ঘটিত কিছু প্রভাবক, যেগুলি মাটির মধ্যে উপস্থিত জীবাণুর ক্রিয়াকে প্রভাবিত করে এবং তার মাধ্যমে বিয়োজনের হার বেড়ে গেছে। সাধারণত বিয়োজন কোন পরিবেশে ভালো হয়? বিয়োজন হচ্ছে উষ্ণ এবং আর্দ্র পরিবেশে খুব সহজে হয়, মানে এদের পক্ষে অনুকূল। কিন্তু অন্যদিকে নিম্ন তাপমাত্রা বা অবাধ পরিবেশে, হয়তো যে পরিবেশে অক্সিজেন একদমই নেই, তাপমাত্রা খুবই কম, সেই পরিবেশে বিয়োজনে বিয়োজন হয় না ঠিকভাবে, বিয়োজনে বাধা দেয়। কোন পরিবেশটি ভালো?
যে পরিবেশে টেম্পারেচার হাই, ওয়ার্ম পরিবেশ, ময়েস্ট, আর্দ্রতা ঠিকভাবে রয়েছে, অক্সিজেন ঠিকভাবে রয়েছে, তাই তো? এই পরিবেশটা এখন পরিবেশটা অনুকূল নয়, প্রতিকূল পরিবেশ মানে প্রতিকূল পরিবেশ হচ্ছে অক্সিজেন অনুপস্থিত, লো টেম্পারেচার, ড্রাই ওয়েদার। তাই তোমরা দেখবে মরুভূমির মধ্যে খুব সহজে জীবন সম্পন্ন, তাই তো? এরকম হয়ে গেছে। এবার আসছি, আর অন্যদিকে জলের মধ্যে খুব ধীরে ধীরে বিয়োজন সম্পন্ন হয়, জলের মধ্যে এই সমস্ত জিনিস তৈরি হয়েছে, রাইট? এনার্জি ফ্লো। তার আগে চলো ভালোভাবে এই ডায়াগ্রামটার মাধ্যমে, যেটা একটা পুরো ডিকম্পোজিশন সাইকেলকে ব্যাখ্যা করেছে, এই চক্রের মধ্যে পুরো বিয়োজন চক্র এটাকে একটা স্থলভূমি বাস্তুতন্ত্রের মধ্যে ব্যাখ্যা করতে পারি। এখানে তোমরা দেখো কি কি হয়েছে। একটি উদ্ভিদ রয়েছে এখানে, যে উদ্ভিদটি বৃদ্ধি হচ্ছে, সেখান থেকে একটা পাতা ঝরে পড়লো। সেই ঝরে পড়া পাতাগুলি হয়তো কোনো একটা পতঙ্গ বা কিছু পশু বা প্রাণীগুলি সেটাকে খেয়ে ফেলে। খেয়ে ফেলার ফলে এরা হয়তো ফুড ওয়েবের মধ্যে প্রবেশ করে গেল। সাপোজ এই পাতাটাকে কোনো একটা হার্বিভোর খেয়ে ফেললো, তৃণভোজী খেয়ে ফেললো, তাহলে তখন সেটা কি বল, তখন সেটা ফুড ওয়েবের মধ্যে বা ফুড পিরামিডের মধ্যে প্রবেশ করলো। বাট অন্যদিকে যদি এটা সাপোজ যে ভোরগুলি রয়েছে, যেমন কেঁচো, এরা যদি খায় তাহলে কি হবে? তাহলে সেটি তখন ডিকম্পোজিশন সাইকেলের মধ্যে প্রবেশ করবে। ওকে, এটার মধ্যে প্রবেশ করলে, এখানে প্রবেশ করার পরে এর মধ্যে কিছু পরিবেশক কি হয়, কিছু পরিবেশক কি বলে, এখানে অবশ্যই যে সমস্ত ডিকম্পোজার গুলি রয়েছে, যেমন হচ্ছে ছত্রাক, সেটা বলছিল একসঙ্গে তিনটে প্রক্রিয়া চলে একসঙ্গে। প্রথমে দেখো ভেজিটেবল গুলি এদেরকে ছোট ছোট অংশে ভাগ করবে, সেটা হচ্ছে খন্ডি হলো। তার সঙ্গে দুটো প্রক্রিয়া একসঙ্গে, লিচিং প্রক্রিয়া। যে প্রক্রিয়ার মাধ্যমে এখানে উপস্থিত যে জলের দ্রাব্য পরিবেশক গুলি রয়েছে সেগুলি মাটির নিচে ফেলে যায়, ফেলে গিয়ে অপ্রাপ্য লবণ রূপে গঠিত। আর অন্যদিকে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার উৎসেচক গুলি এই ছোট ছোট খণ্ডগুলির উপর ভাগ করে সেগুলিকে ছোট ছোট এখান থেকে ইনঅর্গানিক সাবস্টেন্স গুলি বের করে নেবে। এটাও হচ্ছে একসঙ্গে, তাই তো? তো এরপরে ফার্দার সেটাতে আরো ডিকম্পোজিশন প্রক্রিয়া হয়, যেটাকে আমরা ক্যাটাবলিজম বলেছিলাম। তো এখানে ক্যাটাবলিজম, এখানে প্রথম প্রক্রিয়া এখানে ফার্মেন্টেশন হয়ে গেল, এখানে ক্যাটাবলিজম, রিচিং, তারপর আরো ভালোভাবে ইউনিফিকেশন এবং মিনারেলাইজেশন প্রক্রিয়া হয়। ফলে যে মাটিটা রয়েছে, মাটির মধ্যে জৈব পদার্থ সমৃদ্ধ হয়। আর এই জৈব পদার্থগুলিকে ব্যবহার করে পরবর্তীতে সেখানে নতুন নতুন উদ্ভিদের বা নতুন নতুন প্রডিউসার আবার জন্ম। এটা ক্লিয়ার? কমপ্লিটলি। নেক্সট আমি বললাম ইনপুট বুঝে গেছি, কিভাবে ইনপুট হয়, শক্তিগুলি কিভাবে প্রবেশ করে বাস্তুতন্ত্রে, কিভাবে সেখান থেকে বেরিয়ে যায় বিয়োজন প্রক্রিয়ার মাধ্যমে। এবার আমাদেরকে ভালো করে যেটা জানতে হবে সেটা হচ্ছে এনার্জি ফ্লো বা শক্তিগুলি কিভাবে প্রবাহিত হয় একটি বাস্তুতন্ত্রে। তো সাধারণত যদি আমরা খুব গভীর জলের মধ্যে না যাই, বা গভীর, একদম গভীর সমুদ্র ছাড়া বাকি, বা গভীর সমুদ্র বা গভীর একদম বা হাইড্রোথার্মাল বাস্তুতন্ত্র ছাড়া বাকি প্রায় সমস্ত বাস্তুতন্ত্রেরই শক্তির উৎস কি? সূর্য। কিন্তু এই সৌর বিকিরণের প্রায় 50% কম, যেটাকে আমরা তারক সংশ্লেষে সক্রিয়ভাবে ব্যবহার করতে পারি। তাহলে ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন বা সালোক সংশ্লেষীয় ভাবে সক্রিয় বিক্রিয়া। এর আমরা জানি যে উদ্ভিদ, প্রধানত উদ্ভিদ উদ্ভিদ এবং তার সঙ্গে সঙ্গে কিছু সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া রয়েছে যারা সবুজ, অটোট্রফ। এরা কি করে, সূর্যালোককে ব্যবহার করে, সূর্যালোকগুলিকে এরা কি করে, সূর্যালোকগুলিকে এরা খাদ্য উৎপাদনে ব্যবহার করে। Okay? কিছু কিছু সিম্পল আছে, যেমন কার্বন ডাই অক্সাইড, H2O, এগুলিকে ব্যবহার করে সানলাইটে তৈরি হয়েছে, এটা ওদেরকে খাদ্যতে কনভার্ট করে, C6H12। এই প্রক্রিয়া উদ্ভিদ এই যে ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন রয়েছে, সক্রিয় বিকিরণ যেটা রয়েছে, তার প্রায় 2 থেকে 10% ইউজ করে। এবং এই শক্তিটা খুবই কম, জানো তো? তো এই সামান্য পরিমাণ শক্তি পুরো জীবকুলকে টিকিয়ে রাখার জন্য না, তাহলে ভাবো টোটাল সানলাইটের 50%-এরও কম হচ্ছে পিএআর, তার প্রায় 2 থেকে 10% হচ্ছে, যেটা হচ্ছে অটোট্রফ গুলি ব্যবহার করে, তাই তো?
তো এখানে এটা জানা জরুরি যে সৌরশক্তি যেটা উদ্ভিদরা ব্যবহার করছে বা উদ্ভিদরা যেটা ক্যাপচার করে, সেটা বিভিন্ন উদ্ভিদ, বিভিন্ন অর্গানিজম গুলি যে রয়েছে, বিভিন্ন ধরনের জৈব, বিভিন্ন ধরনের জীবেরা, তারা সেটাকে ব্যবহার করে। তো প্রত্যেকটি জীবই কোনো না কোনো ভাবে প্রডিউসার উৎপন্ন বা যে প্রডিউসার গুলি রয়েছে যারা খাদ্য তৈরি করে, তাদের উৎপাদিত খাদ্যের উপর কোনো না কোনো ভাবে ব্যবহার করে, নির্ভরশীল করে। এটা ডিরেক্টলি আর ইনডাইরেক্টলি, হয়তো ডিরেক্টলি বা নির্ভর করে, অথবা ইনডাইরেক্টলি, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সকল জীবী প্রায় খাদ্যের জন্য উৎপাদকের উপর নির্ভর করে। তাহলে তোমরা সূর্য থেকে উৎপাদক এবং উৎপাদকের পরে যে খাদক সমূহগুলি রয়েছে, তো সূর্য থেকে এলো শক্তিটা, প্রবেশ করলো উৎপাদকে, উৎপাদক থেকে তারপর সেগুলি খাদকের মধ্যে প্রবেশ করবে। তো এই যে শক্তির একটি ইউনিডিরেকশনাল ট্রান্সফার বা একমুখী প্রবাহ দেখতে পাওয়া যায়, এটা কি থার্মোডাইনামিক্স এর সূত্র মেনে চলছে? থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা ছিল, যে ইনপুট যেটা আসবে সেটা কমপ্লিটলি আউটপুটে কনভার্ট হবে, রাইট? এরা সবাই কিন্তু উপরে যে সমস্ত দর্শান্তগুলি বললাম, সবাই তাপগতিবিদ্যার দ্বিতীয় গতিসূত্র মেনে চলে। দ্বিতীয় গতিসূত্র কি? যে এই প্রক্রিয়ায় ইউনিভার্সের মধ্যে সবসময় স্পন্টেনিয়াসলি এর মধ্যে যে এনট্রপি রয়েছে, এনট্রপি সবসময় ইনক্রিজ হয়ে যাচ্ছে। তুমি দেখো, সবসময় যদি এর মধ্যে উপস্থিত যে সমস্ত মলিকুল গুলি রয়েছে সেগুলিকে যদি সংশ্লেষ করতে হয়, তাহলে শক্তির প্রয়োজন। তো তাহলে বাইরে থেকে যখন শক্তি প্রবেশ করবে, তাহলে সেই শক্তিগুলি প্রবেশ করলে সেখানে ক্রমাগত কি আসবে? ডিসঅর্ডারনেস বা বিশৃঙ্খলতা। তাহলে এই যে ইকোসিস্টেমের মধ্যে বা বাস্তুতন্ত্রের মধ্যে যে সমস্ত সবুজ উদ্ভিদগুলি রয়েছে, এগুলিকে আমরা কি হিসেবে গণ্য করি? প্রডিউসার। এবার একটা স্থলজ ইকোসিস্টেম, একটা স্থলজ বাস্তুতন্ত্র যদি নাও, সেখানে প্রধানত বিভিন্ন ধরনের তৃণজাতীয় উদ্ভিদ এবং কিছু কাষ্ঠল উদ্ভিদ রয়েছে। আর অন্যদিকে জলের মধ্যে কি রয়েছে? ফাইটোপ্লাঙ্কটন, শৈবাল এবং কিছু অন্য উচ্চ ধরনের উন্নত ধরনের উদ্ভিদ। এবার তোমরা জানো যে প্রকৃতি বিদ্যমান বিভিন্ন রকম খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল সম্বন্ধে তোমরা আগেই পড়েছো, ক্লাস 9-10 অলরেডি সবাই পড়ে রেখেছে। ওকে, তোমরা জানো যে খাদ্য জাল কি বা খাদ্য শৃঙ্খল উদ্ভিদ থেকে শুরু হয়, বেসিস হচ্ছে একদম উদ্ভিদ, সেখান থেকে বিভিন্ন ধরনের কনজিউমার। প্রকৃতিতে বিদ্যমান যে সমস্ত খাদ্য শৃঙ্খল বলে যে সমস্ত খাদ্য জালগুলি রয়েছে, সেগুলো সম্বন্ধে তোমরা জানো। এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, সাপোজ এই উদ্ভিদকে কোনো একটা প্রাণী গ্রহণ করলো, তারপরে চান্স থাকে যে এই খাদ্য যেটিকে ব্যবহার করা হলো, আলটিমেটলি যখন কনজিউমার বা খাদকগুলি যখন এই তৃণগুলিকে বা উৎপাদকগুলিকে গ্রহণ করে, তখন তারা বেসিক্যালি শক্তি গ্রহণ করছে। একটা মাধ্যম যার মাধ্যমে শক্তি ট্রান্সফার হচ্ছে, এনার্জি ট্রান্সফার হচ্ছে। পরবর্তীতে এই কনজিউমার গুলি যে প্রাথমিক খাদক গুলিকে গৌণ খাদক খাবে, তাহলে সেখানে কি হবে? আবার এনার্জি ট্রান্সফার হবে। এভাবে আলটিমেটলি এনার্জি একমুখী ভাবে উৎপাদক থেকে শুরু করে খাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, এভাবে চলতে থাকে। প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি কনজিউমার থেকে চলে থাকে। সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। দেখো যে, এবার বলো এই প্রক্রিয়ার মাধ্যমে সবসময় একটা ফুড চেন কেন তৈরি হয়? ফুড চেন এই জন্য তৈরি হয় কারণ এটা একটা তৃণ রয়েছে, এটাকে একটা ডিয়ার ব্যবহার করবে, বা এটাকে একটা র্যাবিটও ইউজ করতে পারে। এবার এটাকে একটা চিতা গ্রহণ করতে পারে, র্যাবিট কোনো একটা ফক্স গ্রহণ করতে পারে, ফক্সকে কোনো একটা চিতা গ্রহণ করতে পারে। দেখো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া দেখতে পাচ্ছি সবাই সবার থেকে কেউ কারোর উপর নির্ভর করছে, সবাই আত্মনির্ভর, সবাই ইন্ডিপেন্ডেন্ট। যেহেতু সবাই স্বাধীন, তো কে কাকে গ্রহণ করবে বা কে কার গ্রহণ করবে, এই ইন্ডিপেন্ডেন্সের কারণে এখানে একটা চেন, একটা শৃঙ্খল বা জাল প্রকৃতির তৈরি হয়। বোঝা গেছে? এবার কোনো এনার্জি কিন্তু ট্র্যাপ হয়ে থাকে না কোনো দশ, এখানে কিছু সময়ের জন্য হয়তো সবকিছু গ্রহণ করবে, এই শক্তিটা পরবর্তী জেনারেশন, পরবর্তী খাদকের কাছে পৌঁছাবেই। পরবর্তী ট্রফিক স্তরে সবসময় কখনোই কোনো শক্তি কোনো একটি জীবের মধ্যে বর্তমান থাকে না। সেটি এইদার হচ্ছে তার উচ্চতর ট্রফিক স্তরে চলে যাবে, বা বিয়োজক হতে যদি না খায় কোনো চিতা, তাহলে এই মরে যাওয়ার পর সেটাকে বিয়োজক বা ডিকম্পোজার গুলো এখান থেকে শক্তি। আলটিমেটলি এনার্জি এইদার হচ্ছে কনজিউমারের কাছে যায়, অথবা যদি সে মরে যায় তাহলে সেটা ডেট্রিটাস ফুড চেইনের মধ্যে, বা সেটা কর্কট জাতীয় আলাদা মৃতদের ফুড চেইনের মধ্যে চলে গেল। তখন সেখানে বিয়োজন বা ডিকম্পোজিশনের কনসেপ্ট আছে, যেটা আমরা ডিসকাস। তাহলে সমস্ত যে উদ্ভিদ, সমস্ত যে প্রাণীগুলি রয়েছে, এগুলো উদ্ভিদের উপর নির্ভর করে। উদ্ভিদ বলতে প্রধানত আমরা এখানে
উৎপাদকদের কথাই বলছি। ওকে, তাই এদেরকে আমরা বলি কনজিউমার, বা এদেরকে আমরা খাদক বলে থাকি। কারণ এরা সবসময় খাদক বা পরভোজী, কারণ এরা নিজেদের খাবার নিজে তৈরি করতে পারে না, তো স্বভোজী তো বলবোই না। এরা পরভোজী, এবং এরা যেহেতু গ্রহণ করে তাই এদের খাদক বলা হয়। এবার যদি তারা প্রডিউসার বা উৎপাদক গুলিকে গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, তাদেরকে বলবো প্রাথমিক খাদক। যারা শুধুমাত্র উৎপাদক গুলিকে গ্রহণ করে বা প্রডিউসারদের গ্রহণ করে, তাদেরকে আমরা কোন ধরনের খাদক বলতে পারি? প্রাইমারি খাদক বা প্রাথমিক কনজিউমার। সেভাবে তাহলে দেখো, যারা ঘাস রয়েছে এটা উৎপাদক, একে গ্রহণ করছে ছাগল, তাহলে এটা হচ্ছে প্রাথমিক খাদক। সেটাকে আমরা যদি গ্রহণ করি, তাহলে আমরা কি হয়ে যাবো? সেকেন্ডারি খাদক বা প্রগৌণ খাদক, সরি, গৌণ খাদক। এটাকে যদি একটা চিতা গ্রহণ করে, তাহলে সেটা কি হয়ে যাবে? প্রগৌণ খাদক, তাই তো? তাহলে প্রাথমিক খাদক গুলি যেহেতু ডিরেক্টলি কনজিউমারকে ব্যবহার করে, বা ডিরেক্টলি যেহেতু এরা হার্বকে ব্যবহার করছে, ডিরেক্টলি যেহেতু এবার সবজি খাদ্য উৎপাদকদের খেয়ে ফেলছে, তাই এদেরকে আমরা অনেক সময় হার্বিভোরা বলে থাকি, বা এদেরকে আমরা তৃণভোজীও বলি। কিছু তৃণভোজী, যেমন ধরো বিভিন্ন ধরনের পতঙ্গগুলি রয়েছে, বিভিন্ন ধরনের পাখি রয়েছে, বিভিন্ন ধরনের ম্যামালস গুলি রয়েছে, যে এগুলো হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে। এবার জলজ বাস্তুতন্ত্রের মধ্যে প্রধানত মোলাস্কা ফ্যামিলিদেরকে আমরা তৃণভোজী অন্তর্ভুক্ত করি, কারণ এরাই প্রধানত হচ্ছে এর মধ্যে উপস্থিত যে ফাইটোপ্লাঙ্কটন বা বিভিন্ন ধরনের উদ্ভিদগুলো রয়েছে সেগুলিকে গ্রহণ করে। ওকে, এবার যারা এই হার্বিভোরদের গ্রহণ করে তাদেরকে আমরা কি বলবো? যারা তৃণভোজী ভাবে তাদেরকে তো আমরা তৃণভোজী বলছি। এবার যারা তৃণভোজীতে খাবে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি মাংসাশী। তাহলে এখানে এই ক্ষেত্রে ম্যান কি হলো? প্রাথমিক মাংসাশী। তো এক্ষেত্রে পরবর্তী খেলো বা প্রগৌণ বা সেকেন্ড টার্সিয়ারি কনজিউমারটা ছিল, টার্সিয়ারি কনজিউমার এখানে হয়ে গেল সেকেন্ডারি কার্নি। কারণ এই গৌণ মাংসাশী, প্রাথমিক মাংসাশী গ্রহণ করছে এটা। তো কনজিউমারের কনসেপ্ট আলাদা, আর কার্নিভোর হার্নিভোরের কনসেপ্টটা কিন্তু আলাদা, দুটো হলো। এবার এই যে পুরো সাইকেলটা দেখতে পাচ্ছ, যে সাইকেলে আমরা দেখতে পাচ্ছি যে তৃণ থেকে শুরু হয়ে সেটা তৃণভোজী, তৃণভোজী থেকে মাংসাশীতে যাচ্ছে, এই ফুড চেনটাকে আমরা বলি গ্রেজিং টাইপের ফুড চেন বা শিকারজীবী। এরপরে শিকার হচ্ছে, তাই তো? এদেরকে আমরা বলি শিকারজীবী প্রাণী। এটা গোটকে শিকার করলো, একে তারপর অন্যকে শিকার করলো এবার। বা এটাকে ধরে নাও এখানে একটা ডিয়ার গ্রহণ করলো, ডিয়ার থেকে একটা চিতা গ্রহণ করলো, এটা হতে পারে। বা এটাকে একটা পতঙ্গ, একটা ইনসেক্ট গ্রহণ করলো, এই ইনসেক্টটাকে একটা ব্যাং বা ফ্রগ হিসেবে হলো, ফ্রগকে একটা স্নেক, স্নেককে একটা ইগল, এই পক্ষে এটাও ব্যাপারটা সত্যি চাইবে। এগুলো সব হচ্ছে শিকারজীবী হাতি, এই সবগুলো প্রকৃতিতে গ্রেজিং হচ্ছে, বা শিকারের মাধ্যমে এক জেনারেশন এক টপিকের সাথে অন্য টপিকের সাথে শক্তি পরিবাহিত হচ্ছে। ঠিক আছে, তাহলে এক ছিল এটা, যে শিকারজীবী খাদ্য শৃঙ্খল। আর একটা হচ্ছে ডেট্রিটাস ফুড চেন, আর একটা হচ্ছে কর্করের উপর নির্ভর করে। কর্কর বা ডেট্রিটাস আমরা বলেছিলাম মৃত বস্তুগুলি। তো সেই মৃত বস্তুদের নিয়ে যে সমুদ্র খাদ্য শৃঙ্খলটা রয়েছে, এটা হচ্ছে কর্কর খাদ্য শৃঙ্খল। এটা শুরুই হয় হচ্ছে মৃত জৈব বস্তুগুলিকে। এই মৃত জৈব বস্তুগুলিকে বিভিন্ন ধরনের খাদ্য বিমোচন তৈরি রয়েছে, যারা এদেরকে ধ্বংস করে, যেমন প্রধানত ছত্রাক এবং ব্যাকটেরিয়া। তারপর সেখান থেকে যে শক্তিগুলো উৎপন্ন হয়, সেই শক্তিগুলিকে ব্যবহার করে এরা বিভিন্ন এদের যে পুষ্টি এবং শক্তির চাহিদা সেটা সম্পূর্ণ করে। তাই এদেরকে স্যাপ্রোট্রোফও বলা হয় বা মৃতভোজীও বলা হয়। স্যাপ্রোট্রফ বা মৃতভোজী, তাই তো? তো এই বিয়োজকগুলি বিভিন্ন ধরনের উৎসেচক নির্গমন করে, যেগুলির মাধ্যমে এই মৃত বস্তুগুলিকে আমরা সহজেই, খুব সহজ সরল অজৈব বস্তুতে পরিণত করতে পারি, এগুলিকে খুব সহজেই কি করতে পারবে? তারা গ্রহণ করতে পারবে বা খুব সহজেই শোষণ করতে পারবে উদ্ভিদ। এবার একটা যদি তুমি জলজ বাস্তুতন্ত্র দেখো, এই জলজ বাস্তুতন্ত্রের মধ্যে যে জিএফসি বা শিকারজীবী খাদ্য শৃঙ্খল রয়েছে, সেটাই প্রধান খাদ্য শক্তি প্রবাহের মাধ্যম। কিন্তু টেরিস্ট্রিয়াল মাধ্যমে বেশিরভাগটাই কিন্তু ডেট্রিটাস বা কর্কর খাদ্য শৃঙ্খলের মধ্যে যায়, দেন শিকার। কেন? কেন আমি বলেছিলাম যে টেরিস্ট্রিয়াল বা যেখানে ওয়ার্ম এবং ময়েস্ট পরিবেশ রয়েছে, সেটা বেটার। কিসের জন্য? এই ডিকম্পোজিশনের জন্য। তাই ডেট্রিটাস ফুড চেইন বা কর্ক খাদ্য শৃঙ্খলটি স্থলের মধ্যে বেশি অ্যাক্টিভ। আরেকটা জিনিস এখানে জানা জরুরি, যে ডিএফসির ক্ষেত্রে শিকারজীবী, ডিএফসির যে সমস্ত অর্গানিজম রয়েছে, যেমন বিভিন্ন ধরনের কেঁচো টেচো, যেমন কেঁচো মনে করো, এই তো কেঁচো তো ডিএফসির অংশ। কেঁচো কি হতে পারে? কখনো কখনো জিএফসি। যেমন কেঁচো হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাং, মনে করো সাপ,
বিভিন্ন স্নেক রয়েছে। স্নেকের শিকার হিসেবে ব্যবহার করতেই পারে। তাই তো? তো যখন এটা কেঁচোটা যদি এই সাপের শিকার হিসেবে ব্যবহৃত হয়, তাহলে তখন সেটা প্রকৃতির মধ্যে প্রবেশ করে গেল। শিকারজীবী খাদ্য শৃঙ্খলের মধ্যে। এভাবে বিভিন্ন ধরনের ফুড সাইকেল গুলি একে অপরের সঙ্গে কানেক্টেড। ঠিক আছে? আবার এরকমও অনেক জীব রয়েছে, যেমন মনে করো ককরোচ, তো কি আরশোলা, কাক, এগুলি অমনিভোর। কারণ এগুলো যা খুশি তা খেতে পারে। এরা মৃত 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 জীবী মৃত জিনিসও খায়, আবার জীবিত জিনিসও খায়। এরা অমনিভোর, বা এদেরকে আমরা বলতে পারি সর্বভুক। মানুষকেও আমরা সর্বভুকের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। তো এই যে একটা ন্যাচারাল ইন্টার কানেকশন, একে অপরের সঙ্গে যে আন্তঃ সম্পর্ক ছিল, এর প্রভাবে বিভিন্ন ফুড চেন গুলি যখন একে অপরের সঙ্গে কানেক্টেড হয়ে যায়, তখন এটা পুরো জালে পরিণত হয়, যেটাকে আমরা বলি ফুড ওয়েব। মানুষও কিন্তু সর্বভুকের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে? তো দ্যাটস অল, এগুলো রাখছি। তো এরপর আমরা কি জানবো? এরপর আমরা জানবো ট্রফিক লেভেল গুলি কি, বিভিন্ন ট্রফিক স্তরগুলি কি, কিভাবে ট্রফিক স্তরগুলির মধ্যে শক্তি পরিবাহিত হয়, এবং তার জন্য বিশেষ পিরামিড গুলি আছে।